মানে তিনটে আইডেলে আসছে মানে মোমেন্টাম করার না, পর। তা তো আসবে না, তা তো আসবে না। মানে তুমি স্যার আমারও কনফিগারেশন, তিনটে আছে। হ্যাঁ, না তুমি কনফিগারেশন স্পেসে করলে, আহ, তুমি কনফিগারেশন স্পেসে করলে কি হতো, আই ডেল্টা এফ তোমার এই x1 x2 এর জন্য একটা প্রপাগেট x1 - x2, আর আই ডেল্টা এফ x3 - x4 এইটা আসতো, তাই তো? না 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 স্যার, লুপ আছে মানে আই ডেল্টা x1 মাইনাস ও এক্স তুমি প্রাইম বলছো মানে। যে আরেকটা লামডা অর্ডারে, লামডা হ্যাঁ অর্ডারে। হ্যাঁ স্যার। ও মাঝে একটা ব্লব, আচ্ছা বেশ, ব্লব থাকলে কি হতো, তুমি 1 2 মধ্যে যদি ব্লব থাকতো তাহলে কি হতো, জাস্ট ওখানে কি হতো, আই ডেল্টা এফ একটা K1 হতো মোমেন্টাম প্রপাগেটার, হ্যাঁ আই ডেল্টা এফ K2 থাকতো। হ্যাঁ তার কারণ একটা মোমেন্টাম ঢুকছে হ্যাঁ আর একটা মোমেন্টাম বেরিয়ে যাচ্ছে, -K2 বা K2, যেহেতু হ্যাঁ যেহেতু মোমেন্টাম স্পেসে প্রপাগেটরটা ইনভার্সন সিমেট্রি রয়েছে, মানে K/-K রিপ্লেস করলে ইট শুড নট বি চেঞ্জড। হ্যাঁ তার ফলে হ্যাঁ কি হ্যাঁ। হচ্ছে যে তুমি K2 - K2 একই ব্যাপার, এটা হতো, আচ্ছা। এটা থাকতো। হ্যাঁ তার সঙ্গে একটা মোমেন্টাম কনজার্ভিং ডেল্টা ফাংশন যেরকম থাকতো √2^4 হ্যাঁ del4 of K1 + K2। এটা হ্যাঁ গেল হচ্ছে ওই ব্লব ডায়াগ্রামটা, টাইমস হ্যাঁ একটা ওই ব্লবের জন্য একটা মোমেন্টাম ঘুরছে ওর ভেতরে, লুপ হ্যাঁ ইন্টিগ্রাল থাকবে। হ্যাঁ কি হ্যাঁ থাকবে, d4q/2π⁴ হ্যাঁ টাইমস আই ডেল্টা এফ কিউ, কিউ কিউ হ্যাঁ হয়ে গেল। হ্যাঁ এবারে 3 4টা যেমন আগে ছিল তেমন থাকবে। হ্যাঁ স্যার, এসছে এবার এসছে শুধু স্যার। মাঝখানে আপনি যেটা বললেন ওই আই ডেল এফ K1 K2 ওগুলো স্যার একটা মাইনাস গুলো এক্সট্রা এসছে। আসবে, এক্সট্রা আসবে, কারণ হচ্ছে তুমি ব্লকটা যদি মাঝখানে থাকে, ব্লকটা যদি থাকে তাহলে এদিকে একটা হ্যান্ড এক্সটার্নাল লাইন x1 এর সঙ্গে যুক্ত হয়েছে, এক্সট্রা x1 এর সঙ্গে, আরেকটা হ্যাঁ হ্যান্ড এক্সট্রা x2 এর সঙ্গে যুক্ত হয়েছে। ফলে হ্যাঁ ফুরিয়ার স্পেসে গেলে কিন্তু এক্সট্রা তো ইন্টিগ্রেটেড হয়ে যায়, তাহলে মোমেন্টামে লিখলে দুটো প্রপাগেটর থাকবে, একটা হচ্ছে তোমার এক্সটার্নাল লাইন থেকে এই যেখানে ইন্টারাকশন পয়েন্টে নিয়ে যাবে, আর একটা হ্যাঁ ইন্টারাকশন পয়েন্ট থেকে এক্সটার্নাল লাইন, মিলেছে ফলে হ্যাঁ। দুটো মোমেন্টাম থাকবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা হয়েছে। স্যার ঠিক আছে। হ্যাঁ, জিনিসগুলো খুব সহজ, সহজ বলেই যদি ওখানে কোনো রকম জটিলতা থাকতো, তাহলে আমি জাস্ট 2 পয়েন্ট ফাংশন যেভাবে বলেছিলাম ঠিক এক্স্যাক্টলি সেইভাবে ফলো করবে। আমি জাস্ট দেখছিলাম যে তোমরা জাস্ট অ্যাপ্লাই ইউর ইন্টেলিজেন্স। আমি সিম্পল, ইট নাথিং টু ডু উইথ ইন্টেলিজেন্স, সরি, ইট ইজ নট এ ইন্টেলিজেন্স, জাস্ট লুক অ্যাট ইট অ্যান্ড রাইট ডাউন দ্য এক্সপ্রেশন, রাইট? এটা শিখতে হবে আর কি, মানে এই যে কাম্বারসাম পার্টাবিটিভ ক্যালকুলেশন তার ভেতর দিয়ে যাওয়াটা, ইটস ভেরি ডিফিকাল্ট ইফ ইউ গো ওভার টু দ্য হায়ার অর্ডার্স। On the other hand, it is very easier to figure out what are the diagrams that will contribute to the higher orders, right? It is just playing with the lines, as if just playing with the lines, nothing else, right? We know each vertex should contain 4 hands, and the way they will be joined to each other, that is basically the 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 interesting part of this. I mean, you just play with the lines, attach them, cut them, make them attached with the other points. This is the way to generate the Feynman diagrams to higher orders, right? ওটা যদি একটু কঠিন থাকতো তাহলে তোমাদের আমি প্রবলেম হিসেবে দিতাম না আর কি, বুঝতে পেরেছো তো? খানিকটা সহজ বলেই খানিক বেসিক প্রিলিমিনারিসটা তোমাদের পড়িয়ে তারপরে প্রবলেম হিসেবে দিয়ে আমি দেখতে চাইছি যে তোমরা বুঝতে পারছো কিনা, কারণ এটা এই ঠক্কর খেতে খেতে শিখে যাবে আর কি। মানে আমার হ্যাঁ বক্তব্য হচ্ছে জাস্ট কিপ অন আস্কিং কোয়েশ্চেন, হ্যাঁ, তাহলে শিখে যাবে আর কি। এগুলো না কি বলতো, এগুলো তো ধরে বেঁধে ওরকম শেখানো যায় না, মানে ধরে বেঁধে শেখানো যায় কোয়ান্টাইজেশন, হ্যাঁ, পার্টাবিটিভ সিরিজ কিভাবে লিখতে হবে তার বেসিক্সটা শিখিয়ে দিয়েছি। এরপরে হায়ার অর্ডার্স কি হবে সেটা তোমাকে নিজেকেই শিখতে হবে আর কি, হ্যাঁ, কিভাবে করতে হয়, মানে ফর্মালি কিভাবে করতে হয় ফ্রম দ্য কনফিগারেশন স্পেস সেটা শেখানো হয়েছে। ইট ইজ ডিফিকাল্ট টু গো অ্যাপ্লাই দ্য সেম methods or modalities to higher orders. So that's why one take help of the Feynman diagrams or Feynman rules, whatever. ঠিক আছে, and another point is that the symmetry factors, that is also to be learned, right? হ্যাঁ, সেইটা আমি দেখতে চাই যে ওই প্রবলেমটা করে তোমার সিমেট্রি ফ্যাক্টর আইডেন্টিফাই করতে পারছো না। হ্যাঁ, তারপরে আমি বলবো প্রবলেম সেট গুলো জমা দিলে তখন আমি আমি আবার বলবো আর কি, আবার বিশাল মিথ। হ্যাঁ, সেই জন্য বলছি আর্লি জমা দাও আর কি, জমা দাও যেটা বুঝেছো সেটুকু করে, তারপরে আবার কিছু বলবো তখন কারেক্ট করে আবার আবার জমা দিতে হয়তো স্কোপ থাকবে, বা দিতেও পারো নাও দিতে পারো, সেটা প্রশ্ন না। আমার উদ্দেশ্যটা তো বেসিক্যালি কোর্সে শেখানো আর কি। ঠিক আছে।
আচ্ছা, তাহলে আজকে আজকে যেটা শিখবো সেটা হচ্ছে ডিরাক কোয়ান্টাইজেশন, সিমিলার টু হোয়াট উই ডিড ইন কেস অফ আ স্কেলার ফিল্ড, রাইট? So let me just show you the relevant file. Please wait. Okay, can you see this? Is it visible? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Okay, so this is basically the Dirac equation. You have a previous acquaintance with this equation, right? I suppose. হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। Pin drop silence prevailing in the classroom. হ্যাঁ So স্যার, হ্যাঁ। হ্যাঁ স্যার। I'm not talking in Hebrew, right? ঠিক আছে, এটা পড়েছো তাই তো? যা গেল, সরি, দাঁড়াও। তাহলে ডিরাক ইকুয়েশন কোন কনটেক্সটে পড়েছো, কোন সেমিস্টারে পড়েছো আমাকে বলো তো দেখি একটু। স্যার আগের সেমিস্টারে পড়েছি। থার্ড সেমিস্টার স্যার। আগে সেমিস্টারে পড়েছো, এটা কোয়ান্টাম মেকানিক্স কোর্স, রাইট? হ্যাঁ স্যার। আচ্ছা, this is basically the Dirac equation. So what is Dirac equation? In few words, it can be stated like this. Dirac equation is an equation which describes the motion of an electron in space-time. Right? There's a simple answer to this question. But the point is, it is more than that. Right? Initially, it was thought that it is like Schrodinger equation, and psi x is basically the wave function of the electron. But the point is, later it was found out, Dirac himself has found out that there is some inconsistencies that will emerge out of this equation. Right? If I treat psi x to be an wave function, right? If one takes psi x to be an wave function, what will happen? There is a problem with the negative energy. Can you remember that in while studying Dirac equation in quantum mechanics, you encountered this kind of problem? হ্যাঁ স্যার, এসেছিল স্যার। Right. So then Dirac argued that there is a existence of a negative energy C, where electrons which have negative energy can stay over there. But if you add some energy to the vacuum, what will happen? That electron will come out in the physical world, and that should be something which is of opposite charge, right? Negative energy, and that can be thought of as opposite charge, right? So these হ্যাঁ are স্যার। kind of a weird idea that has been introduced by Dirac, and the source of problem is that if you take in the Dirac equation, আমার একটা ফোন আসছে, আমি একটু ধরি তারপর আবার ফিরে আসছি।
সরি দেরি হয়ে গেল খুব, সরি প্লিজ। আমি আবার ফাইলটা খুলি। হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। বলছি একটা রিকোয়েস্ট ছিল আপনার কাছে, বলছি আমরা সেট 2টা ট্রাই করছিলাম, তো ওই 4 5 6 7 এটা যদি আপনি একটু মানে একটু হিন্টস দিতেন কিভাবে করব 4 5 6 7টা, তাহলে খুব ভালো হতো। হ্যাঁ স্যার, মানে ওটা যখন আপনি 4 5 দিয়েছিলেন 6 সেটু 7টা কি? দিয়েছিলেন তখনই অনেকদিন 4 আগেই 5 চেষ্টা 6 করেছিলাম। 7টা কি? স্যার ওই সেট, সেট টুটা স্যার, স্যার সেট 2 পিডিএফ 1 এ যে সেট 2 ছিল। আচ্ছা একদম আচ্ছা, প্রথম থেকে স্যার সেটটিতে দিয়েছিলেন যেখানে। তো ওগুলো তখনই চেষ্টা করেছিলাম, তো অনেকবার চেষ্টা করার পরও প্রায় বেশিরভাগ জিনিসগুলোই হয়নি, আটকে গেছে। তো স্যার আপনি যদি হিন্টস দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, দেখবো আর কি। হ্যাঁ স্যার। ঠিক আছে দেখবো, কিন্তু আমি দেখতে চাইছি যে তোমরা কি করছো সেটা, সেটা করো আর কি, সেটা আমি একটু দেখতে চাই। তারপরে না আমি করে দেবো আর কি। হ্যাঁ, তোমরা কি করছো আমাকে তো একটা ইভালুয়েশন করতে হবে, বুঝতে পেরেছো তো? তোমরা যেটা বুঝেছো, যতটুকু বুঝেছো সেইটা করো আর কি, চাইছো ইন্ডিপেন্ডেন্টলি, জয়েন্টলি নয়। হ্যাঁ, সেটা 19-20 হতে পারে, মানে সেটা খুব একটা বিশাল কিছু হবে না আর কি। হ্যাঁ, আহ, কিন্তু একটা একটা তো ইভালুয়েশন তোমাদের করতে হবে ইন্টারনাল মার্কসে, সেই কারণে একটা দরকার আর কি। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্টলি তোমরা কিরকম চিন্তা করছো, এই চিন্তাটা আমার দরকার। ভুল ঠিক ফ্যাক্টর কম বেশি, সেটা সেটা তো পরের কথা, কিন্তু জিনিসটা কিভাবে বুঝেছো সেটা আমাকে একবার জানা দরকার আর কি। তারপর আমি আমি করে দেবো, ডেফিনেটলি আমি করে দেবো। ঠিক আছে, আমার বক্তব্য হচ্ছে তোমরা একটা কিছু সাবমিট করো আর কি, যেটা বুঝেছো, যে যতটুকু বুঝেছো সেটা সাবমিট করো, তারপর আমি বলবো আর কি। আমার কথাটা বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার, আপনার হ্যাঁ অ্যাসাইনমেন্টটা তো স্যার। সাবমিট করে দেবো কয়েকদিনের মধ্যে, এই যেটা দিয়েছি। হ্যাঁ, সেটা সেটা প্রথমে করো, তারপরে ভুল হোক ফ্যাক্টর কম হোক, সেটা সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে তুমি জিনিসটা বুঝেছো নাকি কি করছো, সেটা আমি একটু দেখতে চাই আর কি। তারপরে আমি সেটা রেকটিফাই করার জন্য আমি we shall meet and I will tell you everything, whatever you have in your mind, I will try to clear it up. All right, have you got it? Okay, let me go to the হ্যাঁ presentation. Okay, so the problem arises because of the fact that, as I mentioned, that taking psi x as the wave function of the electron in the Dirac equation, psi x cannot be the wave function of the electron. It is basically the field describing electrons, right, in general. So this is basically the equation of motion. Dirac equation is basically the equation of motion, and we need to write the corresponding Lagrangian, which basically leads to this Dirac equation, right? Lagrangian density, which leads to this Dirac equation. And the point is, once I know the Lagrangian, it is very difficult to, it is very, sorry, it is very easier to go over to the Hamiltonian formulation, right? And we can impose the commutation relation between the fields and its momenta, and from there we'll be able to quantize. So this is the same procedure that is also to be adopted in this, in quantizing this Dirac theory, right? So let's start with the Dirac equation. This is the Dirac I del slash minus m psi x is equal to 0. Don't take psi x to be the wave function. Here psi x will be the field describing the electrons. Electrons or some other particles, opposite charged particles, sometimes called positrons. And the point is one more interesting point here is that in field theory, if you take Dirac equation as the equation of motion of a Dirac Lagrangian, then what happens is that uh, the idea of positron having the having similar to idea of positron, which is a particle similar to electron but of opposite charge, but its masses are same. So this particle will emerge very automatically. I mean, nothing to be imposed. Just if you quantize this Dirac theory, we'll see that the positron along with the electron will appear in the spectrum, right? So this is basically the interesting part of this study, this quantization procedure of the Dirac field, right?
Okay, so this is basically the Dirac equation, and if you take the adjoint of this equation, it will be psi dagger times this gamma mu dagger will be like gamma 0, gamma mu, gamma 0. You know everything about the gamma matrices. They will satisfy the anti-commutation algebra. So this is the algebra they will satisfy. Gamma nu is basically equal to twice G mu nu. Okay, so if I take the adjoint of this equation, that the equation that we'll arrive at is basically this psi bar I del slash my plus m, where I del slash is acting on the left hand side. I mean on psi bar, right? So that is implied. Right? So these are the commutation anti-commutation region that will be satisfied by gamma matrices, and these matrices are as usual traceless, and one can construct sigma mu nu. We have discussed while we have been discussing the symmetries, right? This sigma mu nu, small sigma mu nu, right? So this is basically the sigma mu nu matrix, which can be treated as a generator of the transformation in spin space. And one can also construct an independent quantity called gamma phi, which is made out of this, the product of these four gamma matrices. Right, and gamma phi is a matrix which anti-commutes with all the gamma matrices, all the four gamma matrices. All right, now the point is in your study, what we have studied in quantum mechanics, we studied the solution of the Dirac equation, right? Can you remember what you studied in Dirac theory in quantum mechanics? Right. So what you found out there is that there are basically two kinds of energy wave functions. One is positive, another is negative energy solutions. Right. So Dirac field is basically a 4 by 1 field. So this is basically a 4 by 1 field, and gamma matrices. If you look at the irreducible representation of gamma matrices, they are of dimension 4 by 4. This is a minimal dimension which is 4 by 4. Of course, there may have some higher dimensional representation, but the lowest dimensional or the fundamental representation of gamma matrices are 4 by 4. And psi is basic. So I del slash is basically a 4 by 4 matrix minus m. There is an identity matrix. Since it's a matrix, it should be m should all ought to be a matrix. So there is an identity matrix. I call this as 4 by 4 identity matrix. So together, I del slash minus m will be a 4 by 4 matrix which operates on psi. So being the operator as a 4 by 4 matrix on which it operates, that should be a 4 by 1 vector, right? So psi is having the four such components, right? So psi is a 4 component object that is evident from the representation of the gamma matrices, right? All right. So you see, if you look at the free particle solution of the Dirac equation, the wave functions will be like this: Ip dot x, right? U is basically the positive energy solutions, and this is basically the negative. Why positive energy? Because of the fact that minus I is involved, minus Ip is involved. So if you operate on psi x d dt of IH cross d dt, what will happen? IH cross when operates on T0 x0, x0 is the time, so it brings in a factor of minus IP0, which is basically the energy. When it is acted on by I, it will be P0. On the other hand, if the wave function be e to the power IP dot x, it will bring in an energy which is equal to minus P0, right? So that's why it is called negative energy, and the first one is called positive energy. And the corresponding part multiplier, which is a function of momentum and spin S is denoting the spin, because both energies will have the spin structure. It can be either spin up or spin down. Since we are dealing with electrons have another degrees of freedom, which is basically the spin degrees of freedom. That is also to be counted. So U should be a positive energy spinner and V should be a negative energy spinner, right? So that is basically written over there.
and they will satisfy. If you substitute this wave function in the Dirac equation, they satisfies this equation in the momentum space, right? So these are basically the equation that will be satisfied by the positive energy spinner and the negative energy spinner. All right, so these are basically the next equations is basically the conjugate of these two equations. All right. All right, so there are something which is called the normalization of spinners. How the spinners be normalized? So these are the things that has already been taught in your quantum mechanics course. If you recall, if you have forgotten by that time, please look at the books that we have followed during that particular course. So there you will find this normalization relationship that is basically being adopted. So you see, U dagger U is basically is equal to omega p by m. Omega p is the energy. Omega p means it's a square root of p square plus m square, right? M is basically the mass of the electron divided by m and delta ss prime, right? When s is equal to s prime, then only it contribute. Otherwise, it will be zero. That means if s is plus half, s is plus 1, that means it's a spin up, and s prime is minus 1. So if I take the two spinners having up spin and down spin, they are not orthogonal. They are orthogonal, sorry. So that's why the result will be 0. So otherwise, that gives basically equal to 1, not 1. It should be, magnitude should be equal to omega p by m. And similarly, so this the same is true for the negative energy spinner, for the V spinner, right? So they will also satisfy this same relationship. But you see, this negative and the positive energy spinners are basically orthogonal. So that's why their products are 0. Okay, now using these two equations in momentum space, one will be able to show that this relation holds. So once this relation is obtained, one will be able to show that the following relationship holds, right? So this relationship will hold. That can be shown from this parent equation, right? That we have just seen. Right. So from this equation, the earlier normalization conditions can be obtained, right? Just doing a little bit of algebra, one will be able to show. Right. And another kind of relationship that will emerge from these solutions, positive and negative energy solutions, is that they're completeness relations. That means if I take the sum over S of U and U bar, how U is, U will be, how U looks like, is it a number or a matrix, right? Can anyone just tell me how U looks like? Am I audible? হ্যাঁ স্যার, হ্যাঁ। Is U a number or a U or V? They are numbers or a matrix? স্যার মানে ঠিক জানি না, মানে ম্যাট্রিক্সই মনে কেন হচ্ছে। জানো না? কেন জানো না? তার কারণ যে এই তো এখানে বলা হলো একটা ম্যাট্রিক্স phi is of the order of u, e to the power minus px একটা নাম্বার। হ্যাঁ, তাহলে এটা ম্যাট্রিক্স বাঁ দিকটা যদি ম্যাট্রিক্স হয়, তাহলে এটা ডান দিকটা ম্যাট্রিক্স হবে না? ম্যাট্রিক্স হবে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, খেয়াল করুন। তাহলে জানি না কেন? জানি না কেন? স্যার তাহলে ওটা শুনতে ভুলে গেছি। আচ্ছা, এবারে যেটা হচ্ছে যে স্ট্রাইকিংলি এত কিছু কথা বকবক করছি, তার কারণ হচ্ছে যে এটা একটা অন্য ধরনের জিনিস যেটা আমরা পড়ছি। বেসিক্যালি হচ্ছে ইট ইজ নট লাইক শরিঙ্গার ইকুয়েশন, রাইট? ইট ইজ সামথিং ডিফারেন্ট। এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে যে if you look at this equation, so what is the form of psi? Psi will be a column vector, right? It has 4 components. It's basically a 4 by 1 matrix, right? যার 4 খানা হচ্ছে
রো আছে আর একখানা কলাম আছে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে ইউ আর ভি দুটো তাই হবে, 4x1 ম্যাট্রিক্স হবে। তাহলে তাই যদি হয়, তাহলে এই যে জিনিসটা লেখা হচ্ছে ইউ ইউ বার, what is ইউ? ইউ is a 4x1 matrix and u bar is a 1/4 matrix. So if I multiply them, so u bar will be a 4x4 matrix, right? হ্যাঁ স্যার। What is u bar? U bar is defined earlier. So this is the definition of a bar. Bar means you take first the dagger of this complex conjugate of the vector of the matrix, and then multiply gamma 0. But the point is, since psi is 4x1, psi dagger will be 1/4. And if you multiply this, it will be a 1/4 matrix, right? So U bar is basically a 1/4 matrix. And U is a 4x1 because psi is proportional to U or V. So both U and V will be of same structure like psi. Same structure means if psi is a matrix, then U and V both will be the matrix of same dimension. And similarly, U bar will be a matrix of same dimension as psi bar, right? So what happens that if you look at the first relationship, left hand side U bar will be a 4x4 matrix. Are you convinced? হ্যাঁ স্যার। So right hand side will definitely be a 4x4 matrix. Indeed, it is 4x4. If you look at the structure P slash means gamma mu P mu, right? Gamma mu P mu means it's basically gamma mu is a 4x4 matrix. So P mu even a scalar, but the being gamma mu a 4x4 matrix, the P slash will be a 4x4 matrix. And M times there's an identity. Identity matrix one usually do not write. So that means together it will be a 4x4 matrix, right? So this completeness relation can also be obtained from the solution of the Dirac equation. So if I take the sum over the spins, right? If the spins sum been done, what happens is that you will get this relationship, right? That can also be proved, right? If you are uneasy with this relationship, for the time being accept it. Later you can consult the books where you have studied the Dirac equation, solution of Dirac equations. There you will find the proofs. Right. For the time being, to just not to not to restrict our discussion to this particular topic that has already been learned. So just allow me to proceed. Right. Later we'll come back to discuss about this. Okay. So that is basically the Lagrangian, that will basically give you this equation, right? That can also be checked, right? হ্যাঁ Okay, that can also be checked, right? If this be the Lagrangian, then the momentum conjugate to psi will be phi psi. So that is basically del L del psi dot, which is psi bar I gamma 0 is equal to I psi dagger, right? Because psi bar is basically psi dagger gamma 0 and gamma 0 square is 1. So it will be I psi dagger. And here the momentum is not independent of the field. So that is basically called the constraint. So there are constraints in the theory. Now we use the equal time commutation relations. We impose the equal time commutation relation is that phi psi and psi will anti-commute. One thing to be remembered here is that here in the scalar field theory, while quantizing that particular theory, we assume that the coordinate and momentum will not commute, and that the commutator will be of the order of I, right? On the other hand, for the spinor field, for the Dirac field is basically a field which is called the spinor field.
and the corresponding fields are called the Grassmann variables. There is a kind of another kind of variables which are called Grassmann. So these fields are unlike the scalar field, they will not commute, they will anti-commute, right? So that's why these anti-commuting fields, the relationship for quantizing the theory will be the anti-commutator instead of commutator that we have used for the scalar field, right? So this is the difference between quantization of a scalar field and the quantization of a Grassmann field, right? So Grassmann fields or Dirac fields or fermionic fields. Fermionic fields are basically fall in this category, which is called the Grassmann fields in general, right? So here, instead of a commutator, I use the anti-commutator, and it's the equal time commutation, and their fields will commute, and their momentum will also commute. Scheideggers are basically proportional to the momentum, pi psi. So they will also commute. Have you got what I'm saying? স্যার বলছিলাম যে যে অ্যান্টি কমিউটেটরটা যেটা সেটা বুঝতে পারলাম, ওই গ্রাস ফিল্ড যেটা বললেন ওই এটা একটু বুঝতে হ্যাঁ, সমস্যা। গ্রাসমান একটা নাম, মানে ইন জেনারেল যেগুলো হচ্ছে অ্যান্টি কমিউটিং ফিল্ডস হ্যাঁ সেগুলোকে গ্রাসমান ভেরিয়েবল বলে আর কি। হ্যাঁ, দেখ ওইসব নাম ফাম মনে রাখতে হবে না, কিন্তু ফেমিওনিক ফিল্ড সেগুলো হচ্ছে তোমার অ্যান্টি কমিউটিং ফিল্ডস, এটুকু মনে রাখলেই হবে। তাদের ক্ষেত্রে কোয়ান্টাইজেশন রুলটা স্কেলার ফিল্ডের থেকে খানিকটা আলাদা, অন্যরকম। কিরকম না, আচ্ছা স্কেলার ফিল্ডের ক্ষেত্রে কি করেছিলাম যে পাই আর স্কেলার ফিল্ডের জন্য যেটা করেছিলাম যে ফাই এক্স আর পাই এক্স পাই ওয়াই, সেটা কমিউটেটর কি ছিল, আই ডেল্টা ডেল্টা ফোর এক্স মাইনাস ডেল্টা থ্রি এক্স মাইনাস ওয়াই, তাই তো, ইকুয়াল টাইম হ্যাঁ কমিউটেটর তাই ছিল। হ্যাঁ এখানে ওই কমিউটেটরটা বাদ দিয়ে অ্যান্টি কমিউটেটর ইউজ করেছি, কিন্তু ইকুয়াল টাইম। আচ্ছা এটা এটা বুঝতে করার পেরেছি। উদ্দেশ্য হচ্ছে যে এটা অ্যান্টি কমিউটেটর কেন ধরা হচ্ছে, এখন হচ্ছে অ্যান্টি কমিউটেটর ধরা হচ্ছে তার কারণ হচ্ছে এই গ্রাসম্যান ফিল্ড গুলো তো ফেরিয়নিক ফিল্ড, ফেরিয়নের ক্ষেত্রে একটা স্ট্যাটিস্টিক্স আছে, বোসনের ক্ষেত্রে অন্যরকম একটা স্ট্যাটিস্টিক্স। ফেমিওনের স্ট্যাটিস্টিক্সটা কি বলছে, না ফেমিওনের স্ট্যাটিস্টিক্স বলছে যে একটা স্টেজে একটার বেশি পার্টিকেল থাকবে না, তাই হ্যাঁ না? হ্যাঁ এইটা যদি তুমি ইম্পোজ করো তাহলে কিন্তু সেই থিওরিটার অ্যালজেব্রা যেটা হবে ফিল্ডের অ্যালজেব্রা, সেটা কিন্তু অ্যান্টি কমিউটিং অ্যালজেব্রা। এটা সুন্দর একটা ডিসকাশন হচ্ছে রাইফের বইতে বলা আছে, বিউটিফুলি, হ্যাঁ, ফ্যান্টাস্টিক্যালি এটা বলা আছে আর কি। ঠিক আছে, যেটা এখন তোমাদের কোয়ান্টাম মেকানিক্সের যে নলেজ, সেটা পড়তে জাস্ট বসে পড়তে বেশি সময় লাগবে না, চট করে পড়ে ফেলতে পারবে। জাস্ট ওইখানে ফেরমিওনিক ফিল্ড সম্পর্কে, যে কোয়ান্টাইজেশন সম্পর্কে অনেক কথা বলা রয়েছে আর কি। অনেক কথা বলতে কি, এমনিতে রাইফের বইটা, সরি রাইফ বলছি, রাইফের তো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, সরি, শিফের বই, শিফের কোয়ান্টাম মেকানিক্স বই, শিফের কোয়ান্টাম মেকানিক্স বইটা এমনি ভার্বোস, মানে প্রচুর কথা বলা আছে। ফার্স্ট রিডিং এ মনে হয় যে একটু কঠিন টাইপের বই, কিন্তু হয়তো কঠিন খানিকটা, একটু মডার্ন অ্যাপ্রোচটা মডার্ন নয়, একটু ওল্ড ফ্যাশন। কিন্তু ওই যে শেষ চ্যাপ্টারটা তে ভাষাগুলো অনেক সহজ, সহজ সরল, এবং মানে তুমি ঝট করে পড়ে ফেলতে পারো। তার কারণ হচ্ছে যে এখন কোয়ান্টাম মেকানিক্সে তোমাদের যা নলেজ হয়েছে সেটা অনেকখানি নলেজ হয়েছে, ফলে ওইটা পড়তে বেশি সময় লাগবে না। ওইখানে দেখবে যে কোয়ান্টাইজেশন অফ দ্য স্পিনার ফিল্ডস বা অ্যান্টি কমিউটিং ফিল্ডস ওরকম কিছু একটা বলা আছে, দিয়ে চ্যাপ্টারটা শুরু, ফিল্ড থিওরি। ওইখানে আর কি খুব সুন্দর করে আর্গু করা আছে যে কেন বেসিক্যালি ওই স্ট্যাটিস্টিক্স এর সঙ্গে মানতে গেলে বেসিক্যালি হচ্ছে তোমাকে ওই কমিউটেটরটা হচ্ছে অ্যান্টি কমিউটিং হতে হবে। ওটা কমিউটিং হলে ওই স্ট্যাটিস্টিক জেনারেটেড হবে না। কিন্তু বোজনের ক্ষেত্রে কি হচ্ছে, বোজনের স্ট্যাটিস্টিক্স এ যেহেতু কোনো রেস্ট্রিকশন নেই, একটা স্টেটে কটা পার্টিকেল থাকবে, তাহলে ওর স্ট্যাটিস্টিকটা সবসময় কমিউটিং হবে। কিন্তু এর ক্ষেত্রে সেটা হবে না, তার কারণ হচ্ছে যে তাহলে এই ক্ষেত্রে তুমি যদি কমিউটিং করো তাহলে ইট উইল নট স্যাটিসফাই দ্য পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। তার মানে হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর ডিরাক স্ট্যাটিস্টিক্স এর মতো হবে না, হ্যাঁ সেমি ডিরাক স্ট্যাটিস্টিক্স এর মতো।
আছে, বোঝাতে পারলাম আমি? বোঝাইনি এটা, কিন্তু মানে এটা হচ্ছে আর্গুমেন্ট আর কি। হ্যাঁ স্যার, বুঝতে আপাতত এটাও আমাকে এক্সকিউজ করো, এটা আমি স্কিপ করলাম, যে কেন এটার উত্তরটা আমি দিলাম না, রেফার করলাম আর কি। তোমরা দেখো, না বুঝতে পারলে আমাকে বলবো আর কি, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে দেখো এই অ্যান্টি কমিউটেশন কোয়ান্টাইজেশন রুলের ভেতরে এখানে আলফা বিটা দেওয়া রয়েছে। কেন আলফা বিটা দেওয়া রয়েছে? তার কারণ হচ্ছে যে সাইটা কি, সাইটা এইমাত্র বললাম হচ্ছে একটা কলাম ভেক্টর। তাহলে একটা কলাম ভেক্টরকে তোমার যদি বলতে হয়, তাহলে সবসময় তার কম্পোনেন্টস বলতে হবে। কলাম ভেক্টরের দুটো কলাম ভেক্টরের কমিউটেটর গুণ তো করতে পারবো না, গুণ কার করতে পারবো? নাম্বারের করতে পারবো, তাই তো? ম্যাট্রিক্সেরও করতে পারবো, কিন্তু তার জন্য ডাইমেনশনালিটি হ্যান ত্যান ম্যাচ করতে হবে। তাহলে সেই জন্য কি হচ্ছে, আচ্ছা পাইটা দেখো, সাইটা যদি 4/1 ম্যাট্রিক্স হয়, তাহলে পাইটা কত হবে? পাইয়ের ডেফিনেশন কি? আই সাই ড্যাগার। সাই ড্যাগার করলে অবশ্যই ওতে ট্রান্সপোজ হবে, ট্রান্সপোজ হলে 4/1টা 1/4 হয়ে যাবে। তাহলে পাইটা হচ্ছে বেসিক্যালি 1/4 ম্যাট্রিক্স, আর সাইটা হচ্ছে 4/4 ম্যাট্রিক্স, 4/1 ম্যাট্রিক্স। তাহলে 1/4 ম্যাট্রিক্স কে 4/1 ম্যাট্রিক্স দিয়ে যদি তুমি গুণ করো, তাহলে কি হবে? আবার তুমি অ্যান্টি কমিউটেড, তাহলে ওই দিকে চলে গেলে এটা কত হবে? 1/4, আর ওটা হচ্ছে, এটা 4/1, ওটা আবার হয়ে যাবে হচ্ছে 1/4। ঠিক আছে, তাহলে একটা গন্ডগোল হতে পারে আর কি। হ্যাঁ, গন্ডগোল হ্যাঁ হওয়ার জন্য সবসময় ইট ইজ বেটার টু রাইট ইন টার্মস অফ কম্পোনেন্টস। ঠিক আছে, সাইডেগারের যে পায়ের যে কম্পোনেন্টস আলফা আর বিটা হয়, যদি সমান হয়, তাহলে এটা একে অপরের কনজুগেট, আদারওয়াইজ ইট উইল বি জিরো। সো দ্যাটস ওয়াই দেয়ার শুড হ্যাভ এ ক্রনিকার ডেল্টা অন দ্য রাইট হ্যান্ড সাইড, রাইট? সো টু কিপ ট্র্যাক অফ দ্য কম্পোনেন্টস, ঠিক আছে, মাল্টি কম্পোনেন্টস, তাহলে প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য কি কি কমিউটেশন হচ্ছে সেটা তোমাকে বলতে হবে, তাই তো? সেই জন্য হচ্ছে কম্পোনেন্টের ফর্মে লেখা হয়েছে। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে এক এক করে আবার আবার রিপিট করি। সেটা হচ্ছে কেন অ্যান্টি কমিউটেটর? তার কারণ হচ্ছে যে ফেমিওনিক ফিল্ডকে কি করতে হয়? স্ট্যাটিস্টিক্সটা মেনটেন করতে হয়, মানে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, এটাকে মেনে চলতে হয়, তাই তো? পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল মানতে গেলে ওটা সবসময় অ্যান্টি কমিউটেটর। বোসনের ক্ষেত্রে যেহেতু সেই রেস্ট্রিকশন নেই, ফলে সেটা সবসময় তার কমিউটেশন রিলেশন সবসময়, তার কোয়ান্টাইজেশন রুলে সবসময় কমিউটেটর থাকবে, কিন্তু ফেমিওনিক ফিল্ডে কোয়ান্টাইজেশন রুলে সবসময় অ্যান্টি কমিউটেটর থাকবে। ঠিক আছে, যেমন ইউজুয়াল মোমেন্টাম অ্যান্টি কমিউট করে সেটা রয়েছে, কিন্তু কোঅর্ডিনেট মোমেন্টাম তারা কমিউট করে, সেই জন্যই এখানে কমিউটেটরের কোনো ব্যাপার নেই, অ্যান্টি কমিউটেটর জিরো হবে আর কি। ফলে সাই অ্যান্টি কমিউটেটর জিরো হবে, আর সাইড ড্যাগার অ্যান্টি কমিউটেটর জিরো হবে। ওকে, তাহলে এবারে আমি যেটা করতে পারি, যে আমাকে ফ্রি ফিল্ড এক্সপানশন করতে হবে কার টার্মসে? তার তার ফুরিয়ার কম্পোনেন্টের টার্মসে। ফুরিয়ার কম্পোনেন্টস কি? e⁻⁻ip.x, এখানে পি জিরোটা হচ্ছে ওমেগা 0, ওমেগা পি, যেটা কিনা প্লাস এম। ঠিক আছে, যেমন স্কেলার ফিল্ড পড়েছিলাম। ঠিক আছে, ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে তাহলে দুটো ফুরিয়ার কম্পোনেন্টস আছে, একটা হচ্ছে e⁻⁻ipx, এটা হচ্ছে পজিটিভ এনার্জি, আর এটা হচ্ছে e⁻i+ipx, যেটা হচ্ছে নেগেটিভ এনার্জি। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এবারে দেখো সাই এক্স কে এক্সপ্যান্ড করা হচ্ছে এই দুটো টার্মস, আরো কিছু টার্মস রয়েছে, সেগুলো কোথা থেকে আসে এক এক করে বলা যাক। আচ্ছা, সাই এক্স কে এক্সপ্যান্ড করা হচ্ছে কার রেসপেক্টে? এই ফুরিয়ার কম্পোনেন্টস এর টার্মসে। সঙ্গে কি থাকবে? সাই এক্সটা তো একটা 4/1 ম্যাট্রিক্স, তাহলে ডান দিকে একটা 4/1 একটা স্ট্রাকচার থাকতে হবে, সেটা হচ্ছে কি? ইউ আর ভিডি। পজিটিভ এনার্জি স্পিনার সেটা হচ্ছে ইউ, নেগেটিভ এনার্জি স্পিনার সেটা হচ্ছে ভি, ধরেছি, আগেই ধরেছিলাম, সেটা আমরা কোয়ান্টাম মেকানিক্স এর কোর্সেও পড়েছি। তাহলে ইউ আর ভি দিয়ে এক্সপ্যান্ড। কেন? ইউ আর ভি হচ্ছে, ইউটা হচ্ছে 4/1 ম্যাট্রিক্স, ভিটাও হচ্ছে, ভি উইল অলসো বি এ 4/1 ম্যাট্রিক্স। আচ্ছা, এবারে কোয়ান্টাইজ করতে গেলে কি ধরতে হয়? যে সাইটাকে একটা অপারেটর ধরে নিতে হয়। যে কোনো কোয়ান্টাম মেকানিক্সে all the dynamical variables in classical mechanics will become operators in quantum mechanics. তাহলে psi is basically an operator. তাহলে if it is an operator, ডান দিকে in the right hand side, there this operator character should be carried by someone, right? So this is basically the operators. So B and D dagger are the operators, right? What D means? D means is basically the annihilation operator for the
for the positive energy state, right? And D dagger is basically the creation of some particles, it's creation operators, right? আচ্ছা, আমি কি ডি ড্যাগার সেটা জানি না, বিও কি জানি না, but B and D dagger are basically two operators, which is basically carrying the operator character of the psi x, right? And there is an integration of P. P should be there, and there are factors which is basically square root of m by omega p. This is basically coming from the normalization of U and V. If we look at the normalization, just to mention where from these factors will come, square root of m by p, you just look at these normalizations, right? It is basically U dagger U is omega p by m, right? So this unit factor that will go to the left hand side with square root of m by omega p, right? So that's why these factors will be there, m by omega p factors, right? And sorry, m square root of m by omega p factors will be there. And there are usual twice pi to the power 3 factors will be there in the integration of momentum. And moreover, psi has another degrees of freedom. It is called the spin degrees of freedom, because these operators and the wave functions, spinors, U and V, both are functions of S, right? S denotes basically the spinous components, right? That's why we have to take the sum over S, right? That is also to be taken up. So, and some, since there are existence of only two kinds of spins, so that's why it will be the sum over plus and minus spin, right? Plus spins is the spin up, and minus is basically over the spin down state. All right. হ্যাঁ স্যার। So next task is similar to what we did in case of a scalar field theory. Now what we have to do, we have to write this B and D dagger in terms of psi x, right? So the same thing we did in case of a scalar field theory. All right. Yes or no? হ্যাঁ স্যার। Besh. So we did this. In order to do this, we multiplied from the left with U dagger and multiplied from the left with ip dot p prime x. It should be different from this, and we integrate over the space. So we did the algebra, use the normalization conditions, right? And the final result that has been obtained is this. And similarly, D dagger can be obtained, which is basically, I'm not going into the details because everything been written over there. You just do the algebra yourself in a piece of paper, right? Right? And it is very easy because we have already an idea how to carry out these calculations, right? হ্যাঁ স্যার। All right. So so let's try to find out the anti-commutator of these two operators, B and B dagger, right? So these are the calculations. So because B contains U dagger psi e to the power I px, so that will be there, and D dagger P prime S prime. So it changes the index of D dagger P prime S prime and substitute, that will be the right hand side. And since we know that psi and psi dagger anticommutator is non-zero, so using this one obtains this relationship. It is basically B dagger is basically equal to delta 3 P minus P prime delta SS prime, right? And similarly, in the same manner, one will be able to obtain the following set of commutators, right? Strikingly, same structure will be followed for D and D dagger. That is same as this. On the other hand, remaining commutators, whatever combinations can be obtained, will be zero, right? All the commutators are zero, right? হ্যাঁ স্যার।
All right. So now look at the energy momentum tensor. What is the use of looking at the energy momentum tensor? Because we'll be able to find out the Hamiltonian from its 0, 0 component, right? Hamiltonian is basically the 0, 0 component of the energy momentum tensor. So we obtain the Hamiltonian. So and we substitute the expansion for psi, do the algebra that we have done even in case of a scalar field theory, right? So from there one obtains this Hamiltonian, which is of this form. Right. That is basically equal to H is basically equal to d cube p omega p times b dagger b and d dagger. Right. In the same manner, this is the Hamiltonian. The same manner, one can find out the momentum density of the field. This is the total Hamiltonian. Right. So momentum density will be, since we know the energy momentum tensor, its 0j component will be the jth component of the momentum density. So that has been computed. So P has been computed, total momentum has been computed. So that is done, it turns out to be b dagger b minus d dagger. Same structure will be followed. So only difference is that it will be multiplied by omega p. H, in case of H, it will be multiplied by omega p. And in case of p vector, it will be multiplied by small p vector, right? So together, this capital P and capital H together can be written as P mu 0, 4 momentum field. Its 0 component will give me the uh, give me the energy, that means the Hamiltonian, and the special components will give me the momentum of the field, momentum vectors of the field, right? Now one can do the following. What one can do, so I'm just skipping these words that has been written, right? Better skip it and go to the expression. What I can do, I know that there's a negative sign, which is the point to be worried, right? By energy, if you look at the zero, mu is equal to zero component, then you will see there's a negative part. Energy, what we observe in nature are always positive energy, right? We cannot see energy as a negative. We cannot measure negative energy in the lab. So let's try to express everything in terms of positive energy. What we can do is the following. We know the anti-commutator of D dagger, right? So let us look at the anti-commutator of D and D dagger. So D and D dagger anti-commutator is giving us delta SS prime, delta 3 P minus P prime. So using this anti-commutator, we'll be able to write the combination D dagger as D dagger D, right? So using this commutator, we can write it in this manner, right? What was initially it was minus D dagger. Now using the anti-commutator, I can write it as D dagger D minus some term, right? And that will definitely be equal to, since P and S are same, P minus P delta 0, right? So that term will contain a delta 0, right, in momentum space. The same kind of term we have encountered in the Hamiltonian of the scalar field theory, right? Am I audible? হ্যাঁ স্যার, হ্যাঁ। তো লাস্ট কথাটা একবার একটু বলবেন? হ্যাঁ, লাস্ট কথাটা হচ্ছে যে এবারে তুমি কমিউটেটর যা করো, ডি ডায়াগ্রামের কমিউটেটর কত ছিল? পি মাইনাস পি প্রাইম ছিল। এখানে পি দুটো সমান বলে ডেল্টা 0 হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ডেল্টা জিরো, হ্যাঁ। এইটা তো ছিল টার্মটা, এটা মাইনাস ডি ড্যাগার ছিল, সেটাকে ডি ড্যাগার ডি করবো, অ্যান্টি কমিউটেটর ইউজ করবো, তাহলে প্লাস হবে। আর হ্যাঁ এটা বাদ হ্যাঁ, দিয়ে আমি কিছু করিনি বাদ এক্সট্রা কিছু, আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিক ঠিক আছে। আছে? হ্যাঁ এবার এই অ্যান্টি কমিউটেটরটা কি হবে? এটা হচ্ছে
ডেল্টা জিরো থাকবে। ডেল্টা জিরো মানে কি ইনফিনিট জিনিস আর কি। ডেল্টা ফাংশন উইথ আর্গুমেন্ট জিরো মানে ইনফিনিটি, তাই না? হ্যাঁ সেটাই তো। হ্যাঁ। তাই তো। হ্যাঁ। আচ্ছা, এবারে এবারে প্রশ্ন হচ্ছে এর মানে ইনফিনিটি থাকবে তাতে কিছু আসে যায় না, তার কারণ হচ্ছে উই আর বেসিক্যালি ইন্টারেস্টেড ইন দ্য ট্রানজিশন, নট ইন দ্য অ্যাবসলিউট ভ্যালু অফ এনার্জি, রাইট? হ্যাঁ। এটা কনস্ট্যান্ট টার্ম, হ্যামিল্টনিয়ানে বা মোমেন্টাম একটা কনস্ট্যান্ট টার্ম থাকে, কি আসে যায়? কিছুই যাবে না। সেটা তো আনইন্টারেস্টিং পার্ট। ইন্টারেস্টিং পার্ট কোথায়? যেখানে অপারেটর গুলো রয়েছে, বি 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 ড্যাগার বি ডি ড্যাগার। এইবারে দেখো যে বেসিক্যালি এটাকে কি বলে, না এটাকেই বলে হচ্ছে নর্মাল অর্ডারিং, তাই তো? এই নিয়ে হাজার একটা কথা আমরা আগে বলেছিলাম আর কি, হ্যাঁ? যদি খেয়াল করে দেখো যে নর্মাল অর্ডারিং মানে হচ্ছে বেসিক্যালি যে ওই ইনফিনিটিটাকে অ্যাভয়েড করা আর কি, ইনফিনিটি নেই আছে, ঠিক আছে? মানে ইনফিনিটি উইল নট অ্যাফেক্ট দ্য ডাইনামিক্স অফ দ্য সিস্টেম, রাইট? হ্যাঁ। আচ্ছা, তাহলে ফাইনালি কি দাঁড়ালো? এইটা দাঁড়ালো, প্রিমিয়াম হচ্ছে এটা দাঁড়ালো। এখন আর নেগেটিভটা নেই। তাহলে দেখো দুটো স্পিসিস অফ পার্টিকেলস রয়েছে, একটা হচ্ছে বি 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 ড্যাগার, তার হচ্ছে ক্রিয়েশন আর অ্যানাইহিলেশন অপারেটর, আরেকটা হচ্ছে ডি ড্যাগার ডি, একটা ক্রিয়েশন অ্যানাইহিলেশন অপারেটর। এবারে আমরা যেটা কি কি করি না, আমরা নাম্বার অপারেটর বলছি। তাহলে এটা হচ্ছে একটা স্পিসিসের নাম্বার অপারেটর, আর ডি ড্যাগার ডি হচ্ছে আরেকটা স্পিসিসের নাম্বার অপারেটর, ঠিক আছে? ওকে, এবারে আরেকটা ইন্টারেস্টিং জিনিস সেটা ক্যালকুলেট করতে পারি, সেটা হচ্ছে জেমিউ। জেমিউ, হোয়াট ইজ জেমিউ? জেমিউটা হচ্ছে কি নয়েডাস কারেন্ট। কোথা থেকে পেলাম? এই এই যে ডিরাক লাগরাঞ্জিয়ান, সেটা হচ্ছে ইনভ্যারিয়েন্ট থাকবে আন্ডার এ গ্লোবাল ট্রান্সফরমেশন। গ্লোবাল ট্রান্সফরমেশনটা কি? সাই গোয়িং টু সাই প্রাইম, দ্যাট ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই থিটা সাই এক্স। থিটাটা কি? থিটা একটা কনস্ট্যান্ট, আই থিটা সাই এক্স। এটা তুমি যদি ধরো, এটা যদি সিমেট্রি হয়, তাহলে সিমেট্রির করেসপন্ডিং একটা চার্জ তুমি সবসময় বার করতে পারো। কিভাবে বার করতে পারো সেটা আমরা নয়েদাস থিওরেম পড়তে গিয়ে দেখেছিলাম। যে মিউ, সেই চার্জ, সেই কারেন্টটা হচ্ছে সাইবার গামা মিউ সাই, উইচ ইজ কল কোর কারেন্ট, রাইট? এবং তুমি দেখাতে পারো ডেল মিউ জে মিউ সবসময় জিরো হবে আর কি, ঠিক আছে? টেক ইট এজ এ হোমওয়ার্ক। ইউজিং ডিরাক ইকুয়েশন ওয়ান উইল বি এবল টু শো দ্যাট ডেল মিউ জে মিউ উইল বি ইকুয়াল টু জিরো। Del mu J mu is basically a conserved current. So if you look at the zeroth component, so if I look at the zeroth component, one should take Z mu to be zero. So that will be psi bar gamma zero psi. Gamma zero psi dagger contains a gamma zero, because psi dagger is basically psi bar contains a gamma zero, because psi bar is basically psi dagger gamma zero. That gamma zero with this gamma zero will be equal to 1. So it will be psi dagger psi. So, and if you calculate this psi dagger psi, you just substitute the expansion that we have for psi, you will get this expression for for the charge, right? What is that expression? This is basically the expression. D dagger. Once again, I got B dagger B and D dagger. I put a normal ordering. What does it mean? Because normal ordering means we have already learned that here we have already learned that in order to avoid these infinities that we have in the last term of this expression for P nu, we need to normal order. As we normal order, normal ordering means we are avoiding this, we are trying to avoid these uninteresting infinities that are there in the theory, right? So that's why we normal order the thing. One meaning of the normal ordering is that all the annihilation will be on the right hand side of the creation operators, right? So after normal ordering, it will be like this. Similarly, if we normal order this, normal order this expression, this is the normal ordering. That there are two colons at the end. So the second term will be d dagger d. It will become a minus n. Why minus n? Because it is an anti-commuting operators. D dagger d, these are all anti-commuting operators. That's why if I normal order, that will pick up a minus n. That means if I interchange their positions, they will pick up a minus n. Right. There's the only difference between the scalar operators and the fermionic operators. Right.
So what we see, there are two quantities. Q is basically equal to n plus and n and minus of n minus, right? So that means the charge is whatever charges the species, first species has, the second species will have a negative charge, right? Is it evident from this expression? হ্যাঁ On the other hand, if you look at the expression for P mu, so this is counting the total energy, right? This is the total energy, which will be n plus times P mu and n minus times P mu, small p mu. If you integrate over P, that will sum over spiness, that will give the total energy for total momentum, for momentum. Right. So that means, so that is the conclusion. Conclusion is that the B dagger is basically the creation and annihilation of operators for the electrons, and D dagger are basically the annihilation and creation operators for the another particle which has charge opposite to the electron, which I call positron, right? So the electron, if the charge of the electron has been taken as positive, the charge of the positron will be negative to this, right, with respect to electron, right? So that is basically the thing that we will obtain after quantizing this, right? And remarkable in the sense that without imposing any Dirac idea that Dirac himself have introduced in order to hide the negative energy part of its solution, of its wave equation. This kind of idea, this kind of hiding is not needed in this method, right? So indeed, we can justify, we can appreciate that phi x is no longer a wave function for the electron. On the other hand, phi x will be a field, and it contains both the fields for the electron and the positrons. So that can be obtained if I quantize the theory, right? This field theory, right? Okay, the next part is basically the similar part that we have discussed in case of a scalar field theory to find the propagator, right? So this is basically the propagator, Feynman propagator. Psi alpha, psi bar beta is the alpha component of psi beta, and is vacuum time ordered product. We have taken the time ordered product and taken the vacuum expectation value. That will give the Feynman propagator. As usual, we have expanded this in this form. There's a minus sign. Why minus sign is there? Minus sign is there because it's a fermionic operator. That's why if I interchange, that will pick up a minus sign. Right. So it will be psi alpha, psi bar beta for x0 greater than y0. But since y0 is greater than x0 in the second term, so I have to take this on the left hand side. As one does so, what will happen? It will pick up a minus sign. So that's why this minus will appear. In the same manner as we did in case of a scalar field theory, I use the expansion for psi and substitute over there, and keep in mind that B is an operator which when operates on this, B is the creation operator for the electron, that will give 0. Sorry, annihilation operator for the electron, and D is the annihilation operator for the positron. When it operates on the vacuum, it will give 0. So these two things should be kept in mind. So then if I substitute the expression for psi and using the fact that B operates on 0 is 0, D operates on 0, on the K 0 is 0. On the other hand, if B dagger operates on the bra 0, it will give 0. Sorry. So that's why the terms which are of the form B dagger and D dagger, that will survive. So these two terms will survive, B dagger and D dagger. So finally, what we have using the anti-commutation relationship of B dagger and D dagger, one obtains this expression, and remaining algebra that is similar to what we did, but in the middle we have to use this completeness relationship that we have mentioned, right? Intermediate steps. So in the intermediate steps, so I obtained this V bar beta VB, and
u alpha, u bar, beta. So if I substitute all these things over there, we get this, we have to use this completeness relation in this expression for u alpha, u bar, beta, and v alpha, v bar, beta. So finally, what we obtain this expression. Now, following the substitution in place of theta, this integral, as we did in case of obtaining the propagator for the scalar field theory, one obtains this expression for the propagator up to that point. Right now, doing this little bit of algebra with little bit of change of variables, one finally obtains this relationship. So this is basically the propagator for the field that has been obtained. Of course, the propagator should be a 4x4 matrix. Because why it is 4x4? Because psi alpha is a 4x1 component field and psi is 1x4 component. So together it will be a 4x4 component. So it has an alpha beta component of this 4x4 matrix. Right. And this final result is a Wick's theorem also holds for the Dirac cave. Right. Right. All right. Is it too heavy for you? এটা কি খুব বেশি হয়ে গেল নাকি? আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট হচ্ছে পরেরটা হচ্ছে যে রিডাকশন ফর্মুলা যেরকম এখানে পড়েছি ওখানেও পড়তে পারি আর কি, ডিরাক ফিল্ডের ক্ষেত্রে রিডাকশন ফর্মুলাটা করা হয়েছে। এটা দেখো, দেখে আমাকে বলো আর কি, জাস্ট সিমিলার জিনিস আর কি, আর কিছু নেই আর কি এটার ভিতরে। যে রিডাকশন ফর্মুলা স্কেলার ফিল্ডের ক্ষেত্রে কি করা হয়েছিল, পার্টিকেলকে, যেমন এখানে ধরো একটা পার্টিকেল আর ইন স্টেটে একটা পার্টিকেল আছে টিএস, আউটস্টেটে কিছু নেই, ইনস্টেটে পার্টিকেলটাকে রিডিউস করবো। রিডিউস করতে গেলে কি করতে হবে? বি ড্যাগার ভ্যাকুয়ামের উপর অপারেট করাতে হবে। তাই করেছি। বি ড্যাগার মানে হচ্ছে ইলেকট্রন রয়েছে পিএস হ্যাভিং মোমেন্টাম পি অ্যান্ড স্পিন এস। তার জন্য এটা করেছি, করে যা ওখানে করেছিলাম এক্স্যাক্টলি করে এরকম একটা এক্সপ্রেশন পেয়েছি। এবারে ধরো যে তার বদলে এবারে অ্যান্টি পার্টিকেল কিভাবে ডিনোট করে? ইনস্টেটে পিএস বার দিয়েছি। বার মানে হচ্ছে পজিট্রন রয়েছে হ্যাভিং মোমেন্টাম পি অ্যান্ড এস, পজিট্রনটাকে বার দিয়ে বলেছি অ্যান্টি পার্টিকেল। এই পজিট্রনে ক্রিয়েশন অপারেটর কি? ডি ড্যাগার তুমি যদি অপারেট করো ইউ বি এবল টু obtain this, right? Similarly ইন স্টেটে ছিল। এবার আউট স্টেটে যদি একটা পার্টিকেল থাকে তার জন্য লেখা যায় একইভাবে ফলো করলে, আর আউট স্টেটে যদি একটা অ্যান্টি পার্টিকেল থাকে তার জন্য এইভাবে লেখা যায়, রাইট? মানে মেথডটা হচ্ছে একদম সিমিলার টু দিস। আর ফলে এইগুলো আর নতুন করে কিছু করিনি আর কি, মানে এগুলো জাস্ট লিখে দিই, রিলেশনশিপ যেটা পাওয়া যায় সেটা লিখেছি আর কি। ঠিক আছে, ঠিক আছে। তাহলে তোমরা যেটা করবে যে ওই যে ইন্টারমিডিয়েট অ্যালজেব্রা, যে সাই এক্স এর এক্সপানশন ধরা হলে আবার দেখিয়ে বলি আর কি, যে কোনগুলো চেক করবে, না পারলে আমাকে বলবে আবার। তোমরা যেটা চেক করবে সেটা হচ্ছে যে, আরেকবার সামারাইজ করি কি করলাম। এটা হচ্ছে ডিরাক লাগরাঞ্জিয়ান, এটা হচ্ছে অ্যান্টি কমিউটেশন রিলেশন, যেটা দিয়ে কোয়ান্টাইজ করতে হবে। কেন এগুলো সেগুলো বললাম আর কি, কিছু পার্ট আর কি রেফার করলাম, সেটা ঠিক। সেগুলো যদি পড়ে আমাকে বলো আর কি, না বুঝতে পারলে আমি আবার বলবো। সাইটাকে এক্সপ্যান্ড করা হয়েছে এভাবে। এই এক্সপানশন তোমরা পরিচিত, কারণ দুটো ফুরিয়ার কম্পোনেন্টস আছে, একটা হচ্ছে পজিটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি। এবারে কিভাবে কেন করা হচ্ছে সেগুলো বললাম, যে ম্যাট্রিক্স, তাহলে ম্যাট্রিক্স কেউ ডান দিকে থাকতে হবে। এটা আবার অপারেটর কেউ ডান দিকে থাকতে হবে।
ঠিক আছে, তাহলে এটা হলো। এবারে হচ্ছে যে এই অপারেটর গুলোকে বার করতে হবে ইন টার্মস অফ দিস সাই এক্স। সেইটা করা হয়েছে, সেই অ্যালজেব্রাটা সেটা কিভাবে করা হয়েছে সেটা দেখবে আর কি। অ্যালজেব্রাটা হাতে কষতে হবে আর কি। করে এবারে জাস্ট অ্যান্টি কমিউটেটর বের করেছি। কি না, আমার জানা আছে যে 60 টাকার সায়ের অ্যান্টি কমিউটেটর এটা আমার ইনপুট ছিল, এটা থেকে এটা বের করেছি। তেমনি ভাবে ডি ড্যাগারও বের করতে হবে। তারপরে হ্যামিল্টনিয়ানটা বার করতে হবে, করে ওই ইয়ের টার্মসে লিখতে হবে, করে ওই 60 টার্মসে ছিল এটাকে অপারেটরের টার্মসে লিখতে হবে। 60 এক্সপানশন তাহলে বসিয়ে দিতে হবে, করে হ্যামিল্টনিয়ান লিখবে। মোমেন্টামের ক্ষেত্রেও তাই, মোমেন্টাম ডেন্সিটি, টোটাল মোমেন্টামের ক্ষেত্রে এরকম বসাবে, বসিয়ে বার করবে। তারপরে টোটাল মোমেন্টাম এনার্জি দুটো সেটা হচ্ছে পাবে। তারপরে কি সেখানে আর্গুমেন্ট করা হচ্ছে যে ঠিকঠাক করে লেখা হচ্ছে এটা। সিমিলারলি চার্জের এক্সপ্রেশন বার করা হয়েছে একইভাবে। ঠিক আছে, করে বেসিক্যালি হচ্ছে পজিট্রন আর ইলেকট্রনের আইডিয়া আর কি, সেটা ইমার্জ করে এখান থেকে, যে পজিট্রনটা এখান থেকে চার্জ থেকে সহজেই বোঝা যাচ্ছে যে এই ডি ড্যাগার বলে যে ক্রিয়েশন অ্যানিহিলেশন অপারেটর যেটা, যে পার্টিকেলটা, সেটা চার্জটা হচ্ছে ইলেকট্রনের অপোজিট, সেটা মাইনাস সাইন এসছে, এটা পরিষ্কার আর কি। এটা মানে কিছু না ধরেই আর কি এটা এসছে। এবং তার এনার্জিটা হচ্ছে পজিটিভ, মানে দুটোই যোগ করে, কিন্তু তার চার্জটা হচ্ছে ডিফারেন্ট, ফলে এটা ইট উইল বি ডিফারেন্ট স্পিসিস। এবার হচ্ছে প্রোপাগেটর বার করা। সভাপতি আমি চাইবো যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কোরিলেশনস কিরকম হয়, একে একটু চেঞ্জ করলে ও কিভাবে রেসপন্ড করে সেটা আমি জানতে চাই। ফলে ইউ শুড লুক ইনটু দ্য ফেইনম্যান প্রোপাগেটর। ফেইনম্যান প্রোপাগেটর এখানে যেহেতু অ্যান্টি কমিউটিং সেজন্য মাইনাস সাইন হয়েছে, যে ইন্টারচেঞ্জ করেছি y0 মাইনাস x0। ঠিক আছে, করে ফাইনালি এই ইয়ের প্রোপাগেটরের এক্সপ্রেশন বার করেছে। আচ্ছা, নেক্সট হচ্ছে তারপরে কি না, এবারে আমাকে একটু ইন্টারঅ্যাক্টিং থিওরি করতে হবে, সেটা রিডাকশন করলে কিরকম হয় সেটা আমাকে বার করতে হবে। তারপরে রিডাকশন ফর্মুলা আমরা দেখেছি যে ইন্টারঅ্যাক্টিং থিওরি যদি থাকে ফেমিওনি, তার ক্ষেত্রে রিডাকশন ফর্মুলা কি কাজ করে। অবশ্যই আমরা ধরে নেবো যে ইন স্টেটে আর আউট স্টেটে পার্টিকেল গুলো ফ্রি। ঠিক আছে, শুধু ইন্টারাকশন পয়েন্টে সেগুলো হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ। যেমন ভাবে স্কেলার ফিল্ড থিওরি করতে করেছে। একটা কেস করা হয়েছে যখন ইন স্টেটে একটা পার্টিকেল রয়েছে, তারপরে কেসগুলো হচ্ছে ইন স্টেটে একটা অ্যান্টি পার্টিকেল রয়েছে, তারপরেরটা হচ্ছে ইনস্টেটে একটা, আউটস্টেটে একটা পার্টিকেল রয়েছে, এবং আনস্টেটে একটা অ্যান্টি পার্টিকেল রয়েছে। একইভাবে একই মেথডে আর কি এগুলো বার করা। ঠিক আছে, তাহলে এটা করবে আর কি। হ্যাঁ, না পারলে আমাকে বলবে। ঠিক আছে, হ্যাঁ এটা কি এরকম হলো যে ছড়ায় ছবিতে রামায়ণ মহাভারত সেরকম হলো নাকি? নিশ্চয়ই সেরকমটা নয় আর কি। খানিকটা তাই হলো আর কি, পার্টলি তাই। তোমরা নিশ্চয়ই ছোটবেলায় পড়েছো যে ছড়ায় ছবিতে রামায়ণ, ছোটবেলায় কি বই থাকতো না, এটাতে ছবি থাকতো এবং তাতে রামায়ণের গল্প থাকতো এবং মহাভারতেরও গল্প থাকতো। তোমরা এরকম চুপ করে গেলে তাহলে তো মুশকিল আর কি। উম, না স্যার ওরকম বিশেষ কিছু না। শোনো, এটা এটা পড়ো একটু, বসে আহ, মানে ইন্টারমিডিয়েট স্টেপস যেগুলো বললাম সেগুলো বসে পড়ো। তারপরে অসুবিধা হলে আবার আমাকে বলো আর কি, ছবি তুলে আমি আবার বলবো, আবার মিটও করতে পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবারে তোমাদের পরীক্ষা কবে এবং কতদিন পর্যন্ত এটা চালানো? আমার মানে তুমি যতদিন পর্যন্ত বলবে, পরীক্ষার পরেও আমি চালাতে পারি যদি শিখতে ইন্টারেস্টেড হও, কোনো অসুবিধা নেই আমার। হ্যাঁ, স্যার তো পরীক্ষা স্যার এই যে 27 তারিখে, মানে এই মঙ্গলবার পরের মঙ্গলবার থেকে শুরু। পরে মঙ্গলবার থেকে শুরু, তাহলে তো মানে জিনিসটা পিন পয়েন্ট করতে হবে। আচ্ছা, তাহলে এই জিনিসটা কষে ফেলে, এই নোটটা আমার মতে হচ্ছে ঝটপট কষে ফেলে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আর প্রবলেম সেট গুলো কষে জমা দাও প্রথমত। তাহলে আমরা এক এক করে বসি আর কি, মানে বসি বলতে কি, উম, এখন তো তোমরা যেটা বলবে সেই অনুযায়ী আমি বলবো আর কি। বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হবে যে তোমরা কিছু বললে আমি ওটা বসে স্ন্যাপশট তুলে ওই ক্লাসে আপলোড করে দেবো। ঠিক আছে, সেটা সেটা সুবিধাজনক মনে হয়, তাই না? হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা
এটা এই জিনিসগুলো একটু ক্যালকুলেশন গুলো করে ফেলো, ইন্টারমিডিয়েট ক্যালকুলেশন গুলো, ইন্টারমিডিয়েট স্টেপস গুলো করে ফেলো, করে আমাকে বলো আর কি। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, আপাতত এই পর্যন্তই সিলেবাস এখানে শেষ আর ফর্মালি পড়ানো, ফর্মাল ক্লাস আজকে শেষ। নিশ্চয়ই এরপরে ক্লাস ফার্দার টানা উচিত নয়, তার কারণ তো তোমাদের পড়ার একটু সময় দেওয়া উচিত, তাই তো? হ্যাঁ স্যার হ্যাঁ। কি বলো? আমার কিন্তু ক্লাস করতে কোনো আপত্তি নেই আর কি, আমি কিন্তু করতেও পারি, তোমরা যদি বলো আর কি, মানে ফর্মাল ক্লাস করতে। ইনফর্মালি আমরা উই ক্যান মিট, কিছু বুঝতে পারছো না, ফর্মালি ক্লাস মানে হচ্ছে আরো কিছু পড়ানো নিশ্চয়ই উচিত নয় আর কি। হ্যাঁ স্যার, আসলে মানে আগেরও অনেক স্যার বাকি রয়ে গেছে, মানে ওগুলো একটু। হ্যাঁ, সেটা আমি বুঝতে পারছি আর কি, একটা নতুন আইডিয়া। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের হ্যাঁ স্যার। সিলেবাসটা হচ্ছে বিশাল, মানে আহ, সমস্ত কিছু আছে আর কি, পুরো একটা কোয়ান্টাম ফিল্ড থিওরি বইতে যা থাকে সব আছে। ধরো পেস্কিন শ্রয়েডারের বইটা তুমি যদি দেখো, পুরো এন্টার সিলেবাসে তোমাদের যে পুরো জিনিসটা আছে, ইট ইজ ইম্পসিবল মানে কভার করা আর কি। সপ্তাহে একটা ক্লাস নিয়ে তো করা সম্ভবই না। আর আহ, আর একটা সেমিস্টার এটা সম্ভব না আর কি, দুটো সেমিস্টার লাগে আর কি, 1 ইয়ার লাগে বেসিক্যালি, 1 ইয়ার কোর্স। হ্যাঁ, ফলে সেই ক্ষেত্রে আমি খানিকটা তোমাদের সিলেবাস শেষ করতে পারলাম না, এটা আমাকে বলতে পারো আর কি, কিন্তু সেটা করা সম্ভব না। তোমরা হয়তো খানিকটা পড়ার পর বুঝতে পারবে যে কেন সিলেবাস পুরো করানো সম্ভব হলো না আর কি। এখন তোমার মনে হতে পারে যে স্যার তো খুব আহ, এটা ঠিক করলে না, স্যার হ্যাজ চিটেড আস অ্যাজ ইফ, কিন্তু পরে হয়তো অ্যাপ্রিসিয়েট করতে পারবে একটু ম্যাচিওর হলে। না না স্যার, এমনি স্যার যেটা হয়েছে অনেকটা হয়ে গেছে স্যার আমাদের জন্য। হ্যাঁ, অনেকটা হ্যাঁ তো স্যার। হবেই, মানে অনেকখানি হ্যাঁ জিনিস স্যার হবে। মানে অন্যান্য মানে পেপার গুলো তো এইরকমই অবস্থা, অনেকটা সিলেবাস প্রচুর পড়ানো হয়েছে। কিন্তু প্রচুর পড়ানো হয়েছে। মানে মানে যতটা হয়েছে ততটাই যথেষ্ট, আর পুরনো পড়া তো মানে কিছু দেখা বাকি এখনো, বা কিছু পড়া হয়নি এগুলো বাকি এখনো। হ্যাঁ, 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 ঠিক আছে, কিন্তু এই কোর্সটা হচ্ছে জাস্টিস হলো না আর কি, আমি ঠিক জাস্টিস দিতে পারলাম না, কারণ হচ্ছে যে আরেকটা ফিল্ডে কোয়ান্টাইজেশন বাকি থেকে গেল। তারপরে আহ, আমি একটা কাজ করতে পারি, তোমরা পরীক্ষা টরীক্ষা দিয়ে নাও, তারপরে তোমাদের যদি মনে হয় উই ক্যান মিট অনলাইন, যদি যতদিন তোমাদের এনথুজিয়াজম থাকে আর কি, হ্যাঁ, তাহলে আই ক্যান ডু দ্যাট, আই ডোন্ট হ্যাভ এনি অবজেকশন। অ্যাটলিস্ট আরেকটা ফিল্ডে কোয়ান্টাইজেশন পড়িয়ে দেওয়া যেতে পারে আর কি। পড়িয়ে কিউইডি কিভাবে ক্যালকুলেট করে সেগুলো, কম্পটন এফেক্ট, তারপরে ভাবা স্ক্যাটারিং, এগুলো একটু পড়ানো। হ্যাঁ স্যার, সেটা করলেই ভালো হবে স্যার। হ্যাঁ, সেটা করতে পারি আর কি, কোনো হ্যাঁ অসুবিধা স্যার। নেই। ঠিক আছে, আমার সময়ের অ্যাভেলেবিলিটি অনুযায়ী ফিক্স করে করা যায়। ঠিক আছে, তাহলে তাহলে আমরা আজকে শেষ করছি। হ্যাঁ, শেষ করছি, এটাকে পোস্ট করে দিচ্ছি, তোমরা একটু দেখো দেখো, দেখে আমাকে বলো কোথায় বুঝতে পারছো না এটা, আর প্রবলেম গুলো সাবমিট করো আর কি, তারপরে আবার বসবো আমরা। হ্যাঁ, পরীক্ষার আগেই নয়, বসবো, আচ্ছা ঝটপট করো আর কি জিনিসপত্র। হ্যাঁ, ঠিক আছে, আমি বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ। হ্যাঁ স্যার।